অতি তীব্র তাপদাহে দুর্ভোগে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, কমে গেছে তাদের আয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা, শেরপুর থেকে রফিক মজিদ এবং নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। প্রথমেই যেতে চাই জয়পুরহাটে। রেজা, আসলে এটা বলার অপেক্ষা রাখে না যে এই গরমে খেটে খাওয়া মানুষদের কষ্টটা অনেকটাই বেড়ে গিয়েছে, এবং কি বলছেন তারা, আসলে এলাকাবাসী কি বলছেন এবং কেমন অবস্থা দেখছেন তাদের? অরিন, আমি একটু জানিয়ে রাখি যে আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট শহরের 0 পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্বরে। এখানে আপনি একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে আমাদের কৃষি নির্ভর ও দরিদ্র এলাকা হিসেবে পরিচিত জয়পুরহাটের জেলা। এই জেলাতে কিন্তু যে সবচেয়ে এই যে তীব্র তাপদাহের মধ্যে যে আর গরমের মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যায় পড়েছে সেটা হচ্ছে এখানকার যে নিম্ন আয়ের যারা খেটে খাওয়া মানুষ, যারা রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক, যারা প্রতিদিনই যারা রাজমিস্ত্রি শ্রমিক বা বিভিন্ন রকমের যারা নিম্ন আয়ের যে মানুষ আর কি, যারা ছোটখাটো কাজ করে, তারাই কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। আমি একজন রিক্সা চালকের সাথে কথা বলে জানতে চাই যে আপনাদের আয় যে আগের তুলনায় এখন কেমন হচ্ছে? এই গরমে তো শহরের লোকজন কম আসছে বা? জি হ্যাঁ, গরমে লোকজন বাড়াচ্ছে না, খুব তাপমাত্রা বেশি, ভাড়া মনে করা হচ্ছে না। আপনাদের কি আগের মতো মানে পারিশ্রমিক আপনারা আগের মতো যা ইনকাম করতেন সেরকম পাচ্ছেন? না না না, সেরকম হচ্ছে না। না না। আচ্ছা, আমি এখানকার পৌরসভার পক্ষ থেকে যে সুপ্রিয় পানি এবং স্যালাইন এবং লেবু পানি, এখানে কিন্তু তারা প্রতিদিনই কিন্তু এই শহরের 0 পয়েন্ট এলাকায় একটি বুথ করে প্রায় 30-40 জন স্বেচ্ছাসেবী দিয়ে পরিচালনা করছে। আমি একটু এখানকার পৌরসভার যে সংশ্লিষ্ট একজনের সঙ্গে কথা বলবো। বৈশাখের প্রচণ্ড তাপদাহে পুলিশ, শ্রমিক, দিনমজুর, সাধারণ পথচারী, রিক্সা চালক, ভ্যান চালক, স্কুল ছাত্র যখন প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ, তখন মেয়র মহোদয়, মানবিক মেয়র মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাক মেয়র মহোদয়, তিনি সাধারণ মানুষের কথা চিন্তা করে যাতে পানি, লেবু, শরবত, স্যালাইন খেয়ে মানুষ একটু স্বস্তি পায়, এ কারণে এই ব্যবস্থা করা। অতীতেও এরকম ব্যবস্থা উনি করেছেন এবং আমাদের এই ব্যবস্থাপনা অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত স্বাভাবিক তাপমাত্রা না আসছে। ধন্যবাদ। আর একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের কিন্তু আমি যারা কুলি শ্রমিক, ভ্যান শ্রমিক, রিক্সা শ্রমিক, অটো শ্রমিক, তারপরে দিনমজুর যারা বিভিন্ন শহরে এবং গ্রামে কাজ করে, তারা কিন্তু চরমভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ প্রতিদিনই তারা 500-700 টাকা, 1000 টাকা পর্যন্ত ইনকাম করতো, কিন্তু এখন কিন্তু তারা কিন্তু করতে পারছে না। তারা বলছে যে 400-500-300 টাকা ইনকাম করছে বা উপার্জন করছে, এটা দিয়ে কিন্তু তাদের হচ্ছে না। আর আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আবহাওয়া অফিস যেটা জানিয়েছেন জয়পুরহাটে সর্বোচ্চ 18°7 পর্যন্ত তাপমাত্রা উঠেছিল। আজকে সকাল 9টায় তারা কিন্তু জানিয়েছে যে বিকেল 3টায় তাদের আবার কিন্তু তাপমাত্রা মাপা হয়। এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ। আমি শেরপুরের রফিকের কাছে এখন চলে যাচ্ছি। রফিক, আপনি জানাবেন শেরপুরের কি অবস্থা, কি পরিস্থিতি? ধন্যবাদ রাজা। যেমনটি আপনি জয়পুরহাটের তাপদাহ নিয়ে বললেন, আমি কিন্তু শেরপুর সীমান্তবর্তী শেরপুর জেলার যে অবস্থা তা কিন্তু সারা দেশে যে তাপদাহ শুরু হয়েছে বা সেই তাপদাহের ঢেউ কিন্তু শেরপুরে এসে পড়েছে। শেরপুরে বিশেষ করে আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি, এটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে শেরপুরের প্রাণকেন্দ্র নয়নী বাজারের একটি প্রধান সড়ক। এই বাজারটি সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এই বাজারটি বসে এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তায় কিন্তু অসংখ্য দিনমজুর এবং অসংখ্য ফুটপাতের যে ব্যবসায়ী আছে তারা ব্যবসা করেন, কিন্তু এই তাপদাহের কারণে কিন্তু এখনো ফুটপাত খালি দেখা যাচ্ছে। একটা ব্যবসায়ী আসছে এখানে বসছে, তারা কিন্তু সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তারা এই দিন এনে দিন খায়, এরকম ফুটপাতের কিছু ব্যবসায়ী আছে তারা ব্যবসা করেন, কিন্তু এই প্রচণ্ড তাপদাহের কারণে কিন্তু তারা আজকে এখানে বসতে পারেনি। এবং আমি এখানে যারা ব্যবসা করেন ফুটপাতে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এখন যে তাপদাহ চলছে সে কারণে এখানে বসে থাকা খুবই কষ্টকর। সে কারণে তারা বিকেল বা সন্ধ্যার আগের থেকে এখানে বসে এবং রাত পর্যন্ত যৎসামান্য কিছু ব্যবসা করেন। আগে যেমন সারাদিন ব্যবসা করে যে টাকা আয় হতো, এখন কিন্তু তাদেরকে সেই টাকাটা আয় হচ্ছে না। তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা শূন্য। এছাড়া আমি আরো যদি দেখাইতে চাই,
যে জায়গাটা এটা হচ্ছে শেরপুর শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা, খড়মপুর নয়নবাজার চৌরাস্তা। এখানে কিন্তু প্রচন্ড জাম থাকে এবং জামের কারণে কিন্তু মানুষ চলাচল করতে পারে না। আজকে কিন্তু ওই পরিমাণ জাম নেই, তো যে কারণে এই অবস্থা শুরু হয়েছে প্রচন্ড গরমে। এদিকে কিন্তু আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আমাদের শেরপুর জেলায় কিন্তু আবহাওয়া অফিস নেই, তারপরেও কিন্তু আমরা যেটুকু ইন্টারনেটের মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে আমাদের এখানে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু আমাদের দেহে কিন্তু আমরা 40% তাপমাত্রা কষ্ট করছি। এখানে দিন মজুর যারা আছে, পথচারী আছে, তারা খুব কষ্টে আছে। আমি শহরে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু ভোরে ভোরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু বিশুদ্ধ খাবার পানি এবং শরবতের ব্যবস্থা করছে। আমি এখানে দেখতে পাচ্ছি একটি সংস্থা থেকে ক্লিন আপ শেরপুরের পক্ষ থেকে কিন্তু বিশুদ্ধ খাবার পানি, শরবত এবং স্যালাইন বিতরণ করছে। তারা এই পথচারী এবং কষ্টে যারা আছে, বিশেষ করে দিনমজুর যারা আছে, তারা কিন্তু এখানে এসে এই খাবার পানির সুবিধা পাচ্ছে। এমনই অবস্থায় আমি এখানে একজন যে সংগঠনটি এই পানির ব্যবস্থা করছে, তারা গরমে এই কাজটি কেন করেছে আমি একটু জানতে চাবো আলামিন রাজুর কাছে। ধন্যবাদ। আসলে প্রচন্ড গরম, অনেক মানুষ আছে যারা আসলে আমরা সাধারণভাবে এমনি পানি কম খাই, তো এটাতে দেখা যাচ্ছে অনেক জেলাতে শেরপুরে ইভেন হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে। আমরা চাচ্ছি যেন মানুষ পানিটা খায়। আমরা এখানে শরবত দিচ্ছি, স্যালাইন সহ শরবত দিচ্ছি, মানুষ যেন খায়, অন্তত নিজের যে গরম থেকে একটু রেহাই পায়, আত্মতৃপ্তি পায়। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এই প্রচন্ড তাপদাহের মধ্যে বিভিন্ন সামাজিক সংগঠন কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে দিনমজুর যারা আছে, তাদেরকে কিন্তু বিভিন্ন পানি বা অন্যান্য সহযোগিতা করে আসছে। তো আমি এই ছিল শেরপুরের সর্বশেষ তাপদাহের খবর। আমি এখন নোয়াখালীতে যাব। নোয়াখালীতে সেখানে আছে সুজন, আমাদের সহকর্মী, তিনি জানাবেন নোয়াখালীর পরিস্থিতি। রফিক, আপনাকে ধন্যবাদ। অরিন যেমনটি বলছিলেন, প্রচন্ড তাপদাহের কথা সারা বাংলাদেশ ব্যাপী, তার থেকে বাদ পড়েনি নোয়াখালী জেলা। নোয়াখালী তো প্রচন্ড তাপদাহ চলছে, তপ্ত রোদে মানুষের একটা অস্বস্তি বোধ করছেন, তারা কিছুটা অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছেন। তো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যারা ভুক্তভোগী হচ্ছে তারা হচ্ছে নিম্ন আয়ের, নিম্ন শ্রেণীর যারা নিম্ন মানুষ আছে তাদের। আসলে তারা বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর, নির্মাণ শ্রমিক থেকে শুরু করে তারা একটা অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছেন। তারা একটু বলেছেন যে প্রচন্ড তাপদাহের ভিতরে, প্রচন্ড রোদের ভিতরে, প্রচন্ড গরমের ভিতরে তাদের যে আয় ছিল তা আয়টা কিছুটা কমে গিয়েছে। এর কারণে তারা পারিবারিক ভাবে বা পরিবার নিয়ে বা সংসার নিয়ে কিছুটা অস্বস্তিতে রয়েছেন। প্রচন্ড তাপের কারণে তারা তাদের আয় থেকে কিছুটা হলেও বঞ্চিত হচ্ছেন। তো আমার সাথে নোয়াখালী জেলা আবহাওয়া অফিসের সাথে কথা হয়েছে। তাদের কাছে থেকে গত 10 দিনে যে তথ্য পেয়েছি, 10 দিনে নোয়াখালীতে গত সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস। তো আজকের তাপমাত্রা যদি বলতো যে সকাল থেকে কিছুটা মেঘ এবং রোদের খেলা চলছে, কিছুক্ষণ মেঘ, কিছুটা আবার সূর্য উঠছে। যখনই সূর্য উঠছে প্রচন্ড তাপ নিয়ে উঠছে, এই তাপে মানুষ কিছুটা অস্বস্তি বোধ করছে। হালকা মৃদু বাতাসও রয়েছে এর সাথে, তারপরও মানুষ এই বাতাসও অস্বস্তি বোধ করছে, মানুষ ঘামছে, মানুষ ক্লান্ত অনুভব করছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর পার্কে। এখানে যারা পথচারী রয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, তারা ক্লান্তি অনুভব করে কিছুটা গাছের নিচে বিশ্রামের জন্য এসেছেন, স্বস্তির জন্য এসেছেন। আপনি আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তারা বসে রয়েছেন। সামনে একটি বিশাল পুকুর রয়েছে, এই পুকুর থেকে কিছু বাতাস আসছে, বাতাসে তারা স্বস্তির জন্য বসে রয়েছেন, তারা বসে কিছুটা গল্প গুজব করছেন। তেমনই একজন আমি কথা বলবো, একজন বিশ্রাম নিতে আসা এই পার্কে, তার কাছে আমি জানতে চাইবো যে প্রচন্ড তাপদাহের ভিতরে যে কেমন অস্বস্তি অনুভব করছেন বা আপনার কেমন অনুভূতি হচ্ছে এই তাপদাহের ভিতরে। দেখুন, প্রথমত এই দিঘিটাই হচ্ছে এই শহরের জন্য এখন অন্যতম জায়গা যেখানে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ রয়েছে। তো এখানে একটু প্রশান্তির আশায় মূলত এসেছি এবং এই দিঘিকে ঘিরে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু নারী, পুরুষ এবং শ্রমজীবী মানুষও যারা ক্লান্ত হয়ে বসে আছেন, এদিকে সেদিকে অনেকেই বসে আছেন। তো সকলেরই নাভিশ্বাস ছুটেছে। আসলে তারা প্রচন্ড রকম দাবদাহের মধ্যে একেবারে জবুথবু হয়ে আছেন এবং এতটা খারাপ অবস্থা যে
আমাদের যে নোয়াখালী অঞ্চলের বেশ কিছু জায়গায় দেখা গেছে যে শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তারা আসলে কাজে যেতে পারছেন না ঠিকমতো, এবং তারা চরম অস্বস্তিতে রয়েছেন এবং অর্থনৈতিক সংকটেও তারা পড়ছেন, আয় রোজগার থেকে তারা বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন তিনি আসলে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের কথা তিনি বলছেন, যারা যে তাদের যে মানে কাঙ্ক্ষিত আয় থেকে তারা বঞ্চিত হচ্ছে। তো অরিন, এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। আপনাদের তিনজনকেই ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন জায়গা থেকে খেটে খাওয়া মানুষের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।